দেখো আজকে আমরা কি পড়বো? শব্দ মানে সাউন্ড। সাউন্ড কি? এক প্রকার শক্তি, মানে যেটা আমরা শুনতে পাচ্ছি সেটাই কি সাউন্ড হচ্ছে, তাই তো। শব্দ বিস্তার করতে গেলে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন, মানে শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারবে। তার মানে কি বলছি যে শব্দ এক প্রকার শক্তি, যা যেটা আমরা শুনতে পাচ্ছি সেটাই হচ্ছে শব্দ। যদি আমরা কান দিয়ে না শুনতে পেতাম তাহলে বুঝতে পারতাম না যে কোনটা শব্দ বা শব্দের কি হয় না হয়, কিছুই বুঝতে পারতাম। বলছে শব্দের মধ্যে যেটা 20 হার্টজের কম সেই শব্দটা আমরা শুনতে পাবো না, যেটা 20,000 এর বেশি মানে 20 হার্জ। হার্জ মানে পার সেকেন্ড, মানে যার কম্পনটা পার সেকেন্ডে 20 কম ভাইব্রেশন হয়, মানে ভাইব্রেট করে। মানে শব্দ সৃষ্টি হতে গেলে তোমার কোনো কিছু কে কম্পন করতে হবে, মানে ভাইব্রেট করতে হবে, মানে কম্পনশীল বস্তু থেকেই তোমার শব্দ উৎপন্ন হবে, তাই তো। এবার দেখো এর কম হলে আমরা শুনতে পাবো না, কম হলে শুনতে পারবো। আর যদি 20,000 এর বেশি হয়, মানে 20,000 হার্টজের বেশি হলে পার সেকেন্ড, হার্জ মানে ইউনিট হচ্ছে তোমার পার সেকেন্ড, এর বেশি শব্দ হলে ভাইব্রেশনটা, তাহলে আমরা শুনতে পাবো না। মানে দুটো ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি না, শুনতে পারবো না। এক হচ্ছে 20,000 এর বেশি হলে শুনতে পারবো না, আর 20,000 এর 20 হার্টজের কম হলে শুনতে পাবো। এমন পৃথিবীতে এমন কিছু সাউন্ড উৎপন্ন হয় যেটা 20,000 এর বেশি, যেটা আমাদের কানে আসে না। 20 কম আর 20,000 এর বেশি হলে আমরা শুনতে পাবো। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? তো আমরা মনে কি রাখবো যে শব্দ কি? যদি বলে তোমাকে লিখতে হবে যে শব্দ এক ধরনের শক্তি যা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়। মানে শব্দ কি? এক কথায় কি উত্তর হবে? শব্দ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়, যার বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। এক কথায় যেটা আমরা কানে শুনতে পাচ্ছি সেটাই শব্দ, যার রেঞ্জটা কি? যে কম্পাঙ্কের রেঞ্জটা 20 হার্টজের কম আর 20,000 এর বেশি হলে আমরা শুনতে পাবো না। রেঞ্জটা থাকতে হবে কি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকতে হবে, তবেই সেই শব্দটা আমরা শুনতে পাবো। বোঝা গেল? তো কি বলছে তারপরে দেখো এখানে বলছে অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ আকারে বিস্তার করে। অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ মানে কোনো মাধ্যমের প্রয়োজন, ঠিক আছে। এটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে এরকম বলা হচ্ছে। বলছে শব্দ কঠিন, তরল, গ্যাস এই তিন ধরনের জড় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে, এবং কম্পাঙ্কের পাল্লাটা 20 হার্জ থেকে 20,000 মানে 20K লেখা আছে, 20K হার্জের মধ্যে মানুষের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি হয়, এবং শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে। মানে যেখানে কোনো মাধ্যমই নাই, মানে শূন্য মাধ্যম, সেখানে কি হবে? শব্দ বিস্তার লাভ করবে না, মানে শব্দ শোনাই যাবে, ঠিক আছে। এরপরের পয়েন্টটা কি বলছে? যে মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপন্ন হওয়ার কার্যনীতি, মানে আমাদের যে ভোকাল কর্ড রয়েছে সেখান থেকে কিভাবে শব্দ উৎপন্ন কি বলছে দেখো। বলছে স্বরযন্ত্রের দুটি স্থিতিস্থাপক স্বরতন্ত্রী কম্পনের ফলে উৎপন্ন শব্দই হলো কণ্ঠস্বর। মানে যেটা আমরা কথা বলছি, কথা বললে আমরা শুনতে পাচ্ছি, তুমি বললে শুনতে পাচ্ছি, আমি বললে শুনতে পাচ্ছ। তার মানে সেটা কিভাবে হচ্ছে? বলছে যে এখানে ভোকাল কর্ডের মাধ্যমে। এখানে কি বলছে? যে স্বরতন্ত্রী কম্পনের ফলে উৎপন্ন শব্দই হলো কণ্ঠস্বর। বলছে ফুসফুস থেকে আসা নিঃশ্বাস বায়ু শ্বাসযন্ত্রের মধ্য দিয়ে গিয়ে স্বরতন্ত্রী কম্পন উৎপন্ন করে। মানে এই লাইনটা মনে রাখতে হবে যে ফুসফুস থেকে আসা নিঃশ্বাস বায়ু শ্বাসযন্ত্রের মধ্য দিয়ে গিয়ে স্বরতন্ত্রীতে কম্পন উৎপন্ন করে, এবং স্বরতন্ত্রীর প্রতিবার কম্পনের সময় মুক্ত বায়ু ফ্যারিংসে প্রবেশ করে এবং একটি শব্দের সূচনা করে। এই শব্দ ফ্যারিংসের মধ্য দিয়ে যত মুখগহ্বরের দিকে এগিয়ে চলে তত তার প্রাবল্য বাড়তে থাকে, এবং স্বরতন্ত্রী দ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিঃশ্বাস বায়ু প্রভাবের হ্রাস বৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকমের হবে। এইভাবে আমরা বায়ুর কম্পন ঘটিয়ে মুখ দিয়ে বিভিন্ন রকম শব্দ করতে পারি। মানে ধরো তুমি কথা বলছো, তোমার জিভটা দেখবে যেই জায়গায় মুখের ভেতরে টাচ হচ্ছে সেরকম
উচ্চারণ হচ্ছে। এরপরের পয়েন্ট কি বলছে, যে একটি পরীক্ষার সাহায্যে কিভাবে শব্দ বিস্তারের জন্য, যেটা আমি কলিং বেল বলছিলাম, কি বলছে, একটা গ্যাস জার নিয়েছে, দেখতে পাচ্ছ গ্যাস জার, গ্যাস জারের মধ্যে একটা বেল জার নিয়েছে, মানে বা বেল জার বা গ্যাস জার যা খুশি বলতে পারো, বা বেল জারই ধরো, তার ভেতরে একটা কলিং বেল নিয়েছে। এর সঙ্গে কি করেছে, কলিং বেলটাকে সঙ্গে তার দিয়ে এমন ভাবে রেখেছে এবং কর্ক দিয়ে এয়ার টাইট করে রেখেছে, মানে এর ভেতরে কোনো এয়ার যাবে না। বায়ু নল দিয়ে যেখানে এর নিচেটা দিয়ে এখানটা উপরটা এয়ার টাইট, মানে ভেজলিন দিয়ে ভালো করে চিপকে দিয়েছে, যাতে বাইরের বায়ু ভেতরে ঢুকতে পারবে না আর ভেতরের বায়ু বাইরে বেরোতে পারবে। এবার তুমি বায়ু নিষ্কাশন পাম্প চালিয়ে এটাকে টোটালটাকে খালি করাও, মানে একদম কোনো কিছু বায়ু। এবার তুমি সুইচ অন করলে দেখতে পাচ্ছ যে বেলটা বাজছে, মানে এই যে বেলটা টনটন করে আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু আওয়াজটা তুমি শুনতে পাচ্ছ, যে বেলটা যে বাজছে সেটা বুঝতে পারছো। এবার তুমি বায়ু নিষ্কাশন যন্ত্রেতে কি করছো, কি আস্তে আস্তে ভেতরে বায়ু প্রবেশ করাচ্ছ, কি হবে, কি দেখতে পাবে যে আস্তে আস্তে তুমি শব্দটা শুনতে পাচ্ছ। যেই বায়ু ভর্তি হয়ে যাবে একদম ফুল, যেরকম আওয়াজ যতটা জোরে বেরোচ্ছে আওয়াজটা, ওর ভলিউমটা তত জোরে তুমি শুনতে পাচ্ছ। মানে যে শব্দ বিস্তারের জন্য যে বায়ু মাধ্যমের প্রয়োজন, তার পরীক্ষা হচ্ছে সব থেকে ভালো পরীক্ষা এটা, বোঝা গেল। এই কলিং বেলের পরীক্ষার মাধ্যমে যে শব্দ বিস্তারের জন্য একটা কি প্রয়োজন, যে কোনো মাধ্যম প্রয়োজন, সেটা কি হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে, আবার হচ্ছে তোমার গ্যাসীয় হতে পারে, বা যেটাকে আমরা এয়ার বলছি সেটাই হতে পারে। মানে শব্দ বিস্তারের জন্য কি প্রয়োজন, যে কোনো একটা মাধ্যমের প্রয়োজন, সেটা কঠিন হতে পারে, তরল হতে পারে। শূন্য মাধ্যমে তোমার কি হবে, কি শব্দ বিস্তার করবে না, মানে শব্দ এক জায়গা থেকে যেটা যখন এটা শূন্য মাধ্যম করে দিচ্ছ বেলজারটা, তখনই আর শুনতে পাচ্ছি না। যেই বায়ু তুমি প্রবেশ করাচ্ছ সঙ্গে সঙ্গে তুমি শুনতে আরম্ভ করেছো, বোঝা গেল। এরপরে কি বলছে, তোমার যে যেমন ধরো এই যে শব্দ, এই একটা ভালো এক্সাম্পল। আবার ধরো বলছে যে চাঁদে বায়ুমণ্ডল নেই, তোমার চাঁদে কেউ যদি চিল্লায় তাহলে কেউ শুনতে পাবে না কিছু, বা চাঁদে তুমি কোনো কিছু বিস্ফোরণ ঘটালে কোনো কিছুই আওয়াজ শুনতে পাবে না, কারণ চাঁদেতে কোনো বায়ুই নেই। এবার দেখো তাহলে কি বলছে, যে এই কোশ্চেনটা আছে, বলছে চাঁদে কোনো বলছে চন্দ্রপৃষ্ঠে কথা বলার জন্য বেতারের সাহায্য নিতে হয় কেন। কোশ্চেনটা কি লাইনটা আসবে, বলছে চাঁদে কথা বলতে গেলে বেতারের সাহায্য নিতে হয় কেন। তার কারণ হচ্ছে যে তোমাকে একটা লাইনে লিখতে হবে, চাঁদের বায়ুমণ্ডল নেই, পুরোটাই শূন্যস্থান, শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে। তাই চন্দ্রপৃষ্ঠে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে শব্দ শোনা যায় না, মানে যে আমি কথা বলছি তুমি শুনছো, তুমি কথা বলছো আমি শুনছি, এটা চাঁদে দাঁড়িয়ে থাকলে কি হবে, শুনতে পাবো না। এটা শোনার জন্য কি করতে হবে, কোনো বেতার লাগতে হবে, মানে কোনো মাইক্রোফোন নিতে হবে, যেটা আমরা শুনতে পাবো। যেমন আমরা ফোনে কথা বলি, ওয়্যারলেস হতে পারে, বা তুমি কথা বলছো তোমার থেকে, মানে টোটালটাই মানে কোনো মাধ্যম নয়, মানে বেতার যেটা মাধ্যম, যেটা ধরো টিভি দেখছি বা আমরা ফোনে কথা বলছি, এরকম কোনো মিডিয়াম প্রয়োজন, ঠিক আছে। তারপর বলছি যে সূর্য বা পৃথিবীর মাঝে অধিকাংশ স্থানই কোনো জড় মাধ্যম নেই, অর্থাৎ শূন্য স্থান। যেহেতু শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, তাই সূর্যে কোনো বিস্ফোরণ হলে তার শব্দ পৃথিবীতে আসে, মানে পৃথিবী থেকে শোনা যায় না। বিস্ফোরণ তো হচ্ছেই, অল টাইম বিস্ফোরণ হয়েই যাচ্ছে। যে শব্দ 20,000 এর বেশি হতে পারে শুনতে পাবো না, আবার 20 হার্জের কম হতে পারে, সেটাও শুনতে পাবো না। এবার যদি ধরো 20 হার্জের বা 10,000 বা 20 থেকে 20 হার্জের মধ্যেই হচ্ছে যার কম্পাঙ্কটা, কিন্তু মাঝখানে কোনো বায়ু মাধ্যম মানে শূন্য মাধ্যম হয়ে রয়েছে, মানে কোনো মাধ্যম নেই বলে ওই শব্দটা আমরা শুনতে পাচ্ছি, বোঝা গেল। নেক্সট কি বলছে, যে বায়ু মাধ্যমে বিস্তারের জন্য মানে কিভাবে শব্দ ভাইব্রেট করছে। ধরো আমি একটা এরকম কি নিয়েছি, ছনক নিয়েছে, বা কম্পমান সুরশলাকার বায়ু হলো শব্দের উৎস। বলছে একটি কম্পমান, এইটাকে বলা হচ্ছে ছনক বা সুরশলাকার, মানে এরকম ইউ আকৃতি, দেখবে তোমাদের ফিজিক্সের ল্যাবেতে এরকম রয়েছে, কাঠের উপর রেখে এরকম ভাবে ধরছে, একটা ক্ষীণ করে আওয়াজ উঠছে, সেই আওয়াজটার কম্পাঙ্ক কত সেরকম ক্যালকুলেট করতে পারে। বলছে যে এই যে বি অবস্থাটা দেখ, মানে এই পজিশনটাতে
দেখো এখানে কোনো কিছু দেখাচ্ছে না, মানে সব কটা গ্যাপ কি লাইন কি সমান আছে। যেই তুমি এই সূর্যলাকারটাকে নিয়ে সাউন্ড শব্দ সৃষ্টি করলে, মানে এই বিটা সি এ তে আসছে, আবার বিটা এ তে আসছে, মানে এই যে বি বাহুটা ছিল, এই বি বাহুটা কি হচ্ছে তোমার কাঁপছে, ভাইব্রেট করছে। দেখো এই জায়গাটাতে কনডেন্স হয়ে গেছে, মানে এরকম জড়ো হয়ে গেছে লাইনগুলো, ঠিক আছে। আবার দেখো এই জায়গাটা বেড়ে গেছে, এই কনডেন্সটা এটাকে কি বলছে, ঘনীভবন বলছে। আবার দেখো এই কনডেন্সটা আবার পরের এই জায়গায় আসছে, এই জায়গাটা ঘনীভবন হয়েছে, মানে এই জায়গাটা আবার মানে ঘনীভবনের পরে এই স্থানটা, মানে এই যে এই স্থানটার কথা বলছি, এই স্থানটাতে তোমার ঘনীভবন হচ্ছে। এর পরেরটাতে এটা আবার বেড়ে গেছে, মানে এটা তনুভবন হচ্ছে। আবার এই পরে যে জায়গাটা তনুভবন ছিল, মানে এই অঞ্চলটা, সেইটা হয়ে যাচ্ছে তোমার ঘনীভবন হয়ে যাচ্ছে। মানে এরকম ভাবে একবার ঘনীভবন আর একবার তনুভবনের মাধ্যমে তোমার শব্দের বিস্তার হচ্ছে। কি বলছে দেখো ভালো করে, বলছে স্থির অবস্থায় বায়ু মাধ্যমকে সমব্যবধানে সম্পন্ন কতকগুলো সমান্তরাল স্তরের সমষ্টি হিসাবে বিবেচনা করা হলো। মানে আমি যে এটা লিখেছি, এটা কি বায়ু মাধ্যম লিখেছি, ঠিক আছে। মানে বায়ু মাধ্যমকে এরকম আমি সমব্যবধান সম্পন্ন কতকগুলো সমান্তরাল স্তরের সমষ্টি হিসেবে বিবেচনা করা হলো, এবং কম্পমান সূর্যলাকার বায়ু হলো শব্দের উৎস। সূর্যলাকার উভয় বাহুই কল্পিত। এখানে শুধুমাত্র বি বাহুর, মানে দুটো বাহুই কম্পে, আমরা এখানে শুধু বি বাহুটাকে দেখাচ্ছি বোঝার জন্য। বলছে শুধুমাত্র বি বাহুর কম্পন বিবেচনা করা হলো। সূর্যলাকার বি বাহুতে এসি পথের কম্পন, মানে এখান থেকে এইটা যাচ্ছে, মানে বিটা একবার সি এতে আসছে, আবার একবার এতে আসছে, মানে কাঁপলে কোনো জায়গায় কি থাকে এরকম। হ্যাঁ, মানে শুধুমাত্র সূর্যলাকার উভয় বাহুতেই, মানে হচ্ছে তোমার কল্পনা করা হয়নি, মানে উভয় বাহুতেই তোমার শব্দ উৎপন্ন হচ্ছে, মানে ভাইব্রেট করছে। তো আমরা এখানে শুধুমাত্র বি বাহুর কম্পনকেই বিবেচনা মানে ধরছি বোঝার জন্য। তার মানে এই বিটা এসির মধ্যে ভাইব্রেট করছে, সেই ভাইব্রেটটা কি বলছে, একবার কনডেন্স হচ্ছে আর একবার এক্সপান্ড হচ্ছে, মানে একবার ঘনীভবন হচ্ছে আর একবার তনুভবন হচ্ছে। মানে ঘনীভবন মানে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, আর তনুভবন মানে এরকম স্প্রেড হয়ে যাচ্ছে। তো এইভাবে বারবার হতে হতেই শব্দটা বিস্তার লাভ করছে, ঠিক আছে। কি বলছে আবার দেখো, বলছে কম্পনরত অবস্থায় সূর্যলাকার বাহুটি এ থেকে সি এর দিকে যায়, তখন বাহু সংলগ্ন বায়ু স্তরকে সংকুচিত করে, এ থেকে সি এর দিকে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, ধরো এরকম পরপর রেখেছো, ধরো তোমরা অনেকজন একসাথে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার টিচার করলো কি প্রথমের জনকে এরকম ঠিললো, সে কি হবে, এরকম পেছনের দিকে পড়ে যাবে, মানে যে শেষে আছে তার কিন্তু কিছু হবে না, মানে প্রথম 5-6 জন কি হয়ে যাবে, একবারে জড়ো হয়ে যাবে, ঠিক আছে। এবার ওই কম্পনটাই আবার ধরো তোমরা আবার সোজা হয়ে গেলে, মানে ওইটা পরপর চলতে থাকবে। তো মানে প্রথমে তুমি কি দেখবে, সবাই এক জায়গায় এরকম জড়ো হয়ে গেছে, এই পেছনের সারিতে যারা আছে তারা এরকম আছে। এবার যেই সামনের দিকে যারা ছিল, যারা জড়ো হয়ে গেছিল, যেই আবার আগের অবস্থায় আসছে, এই বলটা কি যাচ্ছে সবার ওপরেই পড়বে, মানে পরপর লাইন দিয়ে রয়েছে। যেমন ধরো সাইকেল পরপর এরকম লাইন দিয়ে রয়েছে, ধরো তোমার স্কুলেতেই সাইকেল পরপর পরপর করে লাইন দিয়ে আছে, তুমি কি করলে বা যে কেউ, মানে ধরো তোমাকে করতে বলছি না, কারণ মার খাবে কেউ যদি টিচার দেখে ফেলে যে তুমি সব কটা সাইকেল লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি কি করলে, কি পায়ে করে গিয়ে ঠেলে দিলে বা হাতে করে ঠেলে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলে, দেখছো যে পরপর সাইকেল একটার পর একটা পড়ছে। যখন তুমি সাইকেল প্রথম সাইকেলটা পড়লে, কিন্তু শেষ সাইকেলটা পড়ে, তুমি দেখছো যে একটা 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 করে পড়ে যাচ্ছে। এবার ধরো যেই একটা পড়ে গেছে, প্রথমেরটাকে তুমি সোজা করে দিলে, আবার সরে দিলে, যখন দেখবে এক টানা এরকম লাইন ধরে থাকবে, তোমার দেখবে প্রথমের যেগুলো পড়েছে সেগুলোকে যেই সোজা করে দিলে সেগুলো আগের অবস্থায় চলে আসছে, যেই আগের অবস্থায় চলেছে, কিন্তু তুমি যেই ফেলে দিয়েছো, মানে বল প্রয়োগ করেছো, দেখবে শেষের গুলো তখনও পড়তে থাকছে, তোমার এখানে প্রথমের গুলো হয়ে গেছে। মানে তোমাকে কেউ ঠিললো বা তোমরা পরপর লাইন দিয়ে ধরে রয়েছো, তোমার টিচার তোমাকে ফোর্স এরকম ঠেলে দিল, তুমি পেছন দিকে পড়তে গেলে কিন্তু পড়ছো না, তোমার পেছনে তোমার বন্ধু রয়েছে, সেও এরকম বেঁকে গেল, মানে হেলে গেল। আবার যেই তোমরা সোজা হয়ে গেলে, দেখবে ওই হেলাটা পেছন দিকে পরপর চলতেই থাকছে। তো ওটাই বলছে যে শব্দ ওরকম ভাবে বিস্তার লাভ করছে। যে এখানটা ভালো করে দেখ, কি বলছে, যে এ বাহু, মানে সূর্যলাকার বাহুটি এ থেকে সি এর দিকে যাচ্ছে,
এ থেকে সি এর দিকে যাচ্ছে, এই যে এ থেকে সি এর দিকে যাচ্ছে, বলছে তখন বায়ু সংলগ্ন বায়ু স্তর মানে পরপর এরকম আছে, এরকম প্রেসার দিচ্ছে বায়ুর ওপরে, তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, কনডেন্স হয়ে যাচ্ছে। এই যে বলছে বায়ু সংলগ্ন বায়ু স্তরকে সংকুচিত করে, ফলে ওই বায়ু স্তর ঘনীভূত হয় এবং চাপ বৃদ্ধি পায়, একেই ঘনীভবন বলে। বলছে ওই বায়ু স্তরটি পরবর্তী বায়ু স্তরের উপর চাপ প্রয়োগ করে। এখানে যেই বলটা প্রয়োগ হলো, মানে এই জায়গাটায় যে বলটা প্রয়োগ হলো বায়ুর ওপর, এটাই এখানে চাপ প্রয়োগ করেছে, তাই সংকুচিত হয়ে গেছে। এই চাপটা কন্টিনিউয়াস চলতে থাকছে। এই যে চাপটা এই লাইন থেকে যেই এখানে চলে এলো, তাহলে এই বলটা এখানে যখন চলে আসছে, তখন এই পোর্শনটা কি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে তোমার বেড়ে যাচ্ছে, আবার আগের অবস্থায় চলে আসছে। বলছে এই বায়ুস্তরটি পরবর্তী বায়ুস্তরে চাপ প্রয়োগ করে, ফলে পরের বায়ুস্তরটি সংকুচিত হয়। এরপর সূর্যলাকার বাহুটি যখন সি থেকে এ অভিমুখে যায়, তখন সি বিন্দুর ডান দিকে চাপ হ্রাস পায়। মানে যখন এটা সি থেকে আবার উল্টো দিকে আসছে, তখন কি হয়ে যাচ্ছে, মানে এটা তো একটা জায়গায় ফিক্সড রয়েছে সূর্যলাকার এরকম ইউ আকৃতি, তো একবার সি এ তে যখন এলো, তখন এখানে ঘনীভবন সৃষ্টি করে দিল। যেই এই প্রেসারটা তুমি কমিয়ে দিচ্ছ, মানে তুমি এরকম ঠেলে দিলে, দিয়ে ছেড়ে দিলে, মানে তোমার টিচার ধরো সামনে যেতে নেয় আছে, তোমাকে ঠিললো, তুমি পেছন দিকে হেললে, আবার সোজা হয়ে গেল। ওইটা যদি একদম টানা ধরো, তোমার স্কুল মাঠে এরকম লম্বা লাইন হয়ে রয়েছে, একদম ঠেলে ঠেলে, মানে একদম লাইনের পর পর লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি হবে, কি ওই পড়াটা মানে কেউ যদি দূর থেকে দেখে যে সবাই একসাথে হেলে গেল, আবার সোজা গেল, মানে ওইটা দেখতে, মানে হয়তো কি হবে কি, যে যখন প্রেসারটা দেওয়া হয়েছিল তখনই কি হয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, বল প্রয়োগ করা হচ্ছে বায়ুর উপর, মানে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। এই যে এখানে বলছে যে চাপ বৃদ্ধি পাচ্ছে, বলছে একে ঘনীভবন বলে। বলছে ওই বায়ুস্তরটি পরবর্তী বায়ুস্তরে চাপ প্রয়োগ করে, ফলে পরের বায়ুস্তরটি সংকুচিত হয়। এরপর সূর্যলাকার বাহু যখন সি থেকে এ অভিমুখে আসে, মানে উল্টো দিকে চলে আসছে, যখন প্রেসারটা ছেড়ে দিচ্ছে, মানে এরকম ঠিললে আর ছেড়ে দিলে, তখন কি হয়ে যাচ্ছে, বলছে যে সি বিন্দুর ডান দিকে চাপ হ্রাস পায়, ফলে আংশিক শূন্যতার উৎপত্তি হয়। এই অংশের বায়ুস্তর প্রসারণ ঘটে, একে তনুভবন বলে। মানে এই ঘনীভবন আর তনুভবনের মাধ্যমে কি হয়, শব্দ বিস্তার লাভ করে। বোঝা গেল না, বুঝতে পারলেন? এবার বলছে সূর্যলাকার বাহুটি এ থেকে সি, আবার সি থেকে এ এলে পূর্ণ কম্পন হয়। মানে একবার এ থেকে, এখান থেকে এ থেকে সি এ গেল, আবার সি থেকে এ এলে, মানে একবার গেলে আর একবার এলে, তো এইটা যদি সম্পূর্ণ হয়, তখনই কি হয়, পূর্ণ কম্পন সম্পন্ন হয়, মানে একবার ভাইব্রেট হচ্ছে। বলছে এ থেকে সি পর্যন্ত সূর্যলাকার বাহুর কম্পন, মানে এই এ থেকে সি এর এই জায়গাটাকে বলছে অর্ধকম্পন, আবার সি থেকে উল্টোটাকে বলছে অর্ধকম্পন। যখন দুটো অর্ধকম্পন সম্পূর্ণ হবে, তখনই সেটা সম্পূর্ণ, মানে পূর্ণ কম্পন হয়। বলছে ফলে বায়ু সংলগ্ন বায়ুতে কি হয়, বাহু সংলগ্ন বায়ুতে, এটা বায়ু না, এটা বাহু হবে, বাহু সংলগ্ন বায়ুতে ঘনীভবন উৎপন্ন হয়, এবং সি থেকে এ এলে তখন কি হয়, অর্ধকম্পন হয়, ফলে বায়ুতে তনুভবনের উৎপত্তি হয়। বলছে সূর্যলাকারে কম্পন যতক্ষণ চলতে থাকে, ততক্ষণ এইভাবে পর্যায়ক্রমে ঘনীভবন ও তনুভবনের সৃষ্টি এবং শব্দ বায়ুর মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে শ্রোতার কানে পৌঁছায়, মানে আমরা শুনতে। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলছে যে কিছু ডেফিনেশন আসবে, যে কি কি ডেফিনেশন, যেমন আসছে, বলছে যে আমরা কি বলছি, কোনো কম্পনশীল বস্তু থেকে, মানে কোনো বস্তু মানে কম্পিত হলেই তবে আমরা শব্দ শুনতে পাবো, তাই তো? এবার এর ওপর, মানে কম্পনশীল বস্তুর এটা ঘনীভবন আর তনুভবন বারবার হতে থাকলে তবেই আমরা শুনতে পাবো, মানে বিস্তার লাভ হলে, মানে শুধু ঘনীভবন হলে শুনতে পাবো না, শুধু হচ্ছে তোমার তনুভবন হলে শুনতে পাবো না। মানে ধরো তোমাকে এরকম বল প্রয়োগ করলো তোমার টিচার, তোমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, তুমি যদি সোজায় না দাঁড়াও, তাহলে আগের অবস্থায় আসছে না, মানে পড়ে গেল, মানে লাইনটার কোনো মানেই থাকলো, তাই তো? বা তুমি যদি এরকম ঢেউ দিয়েও করো, যেমন ধরো এটাকে তরঙ্গ রাখা, যেমন ধরো ফার্স্ট কিছু ডেফিনেশন আসছে, বলছে যে এটা কম্পনশীল বস্তু, মানে যেটাকে পর্যায়বৃত্ত গতি বলছে, হচ্ছে কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করে, তবে তার গতির পুনরাবৃত্তি হয়, তবে বস্তুটির গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন ধরো তুমি একই পথ কি হচ্ছে বারবার যাচ্ছ আসছো, বলছে কোনো বস্তু পর্যায়বৃত্ত গতি কি ডেফিনেশন কি বলবে, কোনো বস্তু
যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করে বা হচ্ছে কি বলে গতির পুনরাবৃত্তি হয়, মানে যেই পথে গেলে আবার ওই পথে এলে, মানে একই পথ বারবার যাচ্ছ আসছো, এটাকে কি বলছে পর্যায়বৃত্ত গতি। বোঝা গেল যে কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ বারবার অতিক্রম করে বা গতির পুনরাবৃত্তি ঘটে তবে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। বোঝা গেল? তো এটা গেল। এরপর বলছে সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। ঘড়ির কাঁটা, আগে যেমন দেখবে এরকম ঘড়ির কাঁটা ছিল, ঘড়ির কাঁটাটা যেটা ঘুরছে একই পথ বারবার ঘুরছে, তাই তো? তাহলে ঘড়ির কাঁটা, তারপর সরল দোলকের গতি হলো পর্যায়বৃত্ত গতি। মানে তোমাকে উদাহরণ, পর্যায়বৃত্ত গতি কি উদাহরণ দাও, তখন তুমি কি বলবে, এই দুটো লাইন লিখবে। বলছে কোনো বস্তু যদি নির্দিষ্ট সময় অন্তর একই পথ অতিক্রম করে তখন সেটা পর্যায়বৃত্ত গতি বলে বা গতির পুনরাবৃত্তি ঘটে। বলছে যখন গতির পুনরাবৃত্তি ঘটে তখন তাকে পর্যায়বৃত্ত গতি বলে। বোঝা গেল? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পর্যায়বৃত্ত গতি বোঝা গেল। বলছে কম্পনশীল কণার বিস্তার। এবার এখানে কি বলছে, কোনো কম্পনশীল কণার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলা হয়। মানে এটা কোনো কম্পনশীল বস্তু, আমি কোনো কিছু বলছি না, যে ধরো এটা এখানে ও রয়েছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই সর্বোচ্চ যত দূর যাচ্ছে বলছে কম্পনশীল কণার সাম্য অবস্থা, এটা ধরো সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণ এত দূরে আসতে পারছে, সেই সরণকেই বলছি বিস্তার। মানে আমি এটা শব্দের বিস্তার বলছি না, কিন্তু আমি কোনো কম্পনশীল বস্তুর বিস্তার বলছি। এরপরে কি বলছে, যে যেমন তরঙ্গ, এইটা তোমরা দেখেছো, এই ছবিটা দেখতে পাচ্ছ, যে ধরো পুকুরেতে একটা ঢিল ছুঁড়ে দিল, মানে পুকুরের জলটা স্থির আছে, ঢিল ছুঁড়লে দেখলে, মানে বড় ইট যদি তুমি এরকম ছুঁড়ে দাও তাহলে কি দেখবে এরকম ঢেউ আসছে। কিছুক্ষণ পরে দেখবে যে তুমি পাড়ে দাঁড়িয়ে রয়েছো, ওই ঢিলটা ছোঁড়ার ফলে ওই ঢেউটা তোমার পায়ের কাছে এসে হাজির হয়েছে। কারণ ঠিক এরকম ভাবে কি হচ্ছে, ঢেউ তৈরি হচ্ছে। এটাকেই বলছে যে তরঙ্গ। বলছে তরঙ্গ হলো জড় মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট এক প্রকার আন্দোলন, যা মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে কিন্তু মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে। এই যে এখানে ঢিলটা পড়ার ফলে এটা ডিস্টার্ব হয়েছে, তাই তো? ডিস্টার্ব হচ্ছে মানে কি, এখানে কম্পন ক্রিয়েট হয়েছে, এই কম্পনটা একটার উপর দিয়ে আর একটা যাচ্ছে, কিন্তু মাধ্যমে জলটা কিন্তু উঠে চলে আসছে না, মানে এরকম ঢেউ হয়ে যাচ্ছে ওই কম্পনটা। মানে এখানে যেই জলটা ছিল, এখানে যেই জলটা আছে, এটা ঢেউ ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে? তো বলছে যে তরঙ্গ হলো জড় মাধ্যমে কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট এক ধরনের আন্দোলন, যা মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলে কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে। দেখবে তোমাদের স্কুলেতে তোমরা যখন খেলাধুলা করো, যে খেলাতে খেলতে গেলে দেখবে যে তোমাদের স্কুলেতে যে এক গাড়ি মানে খেলার পজিশন এমন রয়েছে যে ইট টিট রাখা রয়েছে, বা কোনো দেখবে তোমাদের স্কুলে যখন ওয়ার্ক এডুকেশন বা কোনো কিছু মাঠের কাজ করায় মানে খেলাধুলার জন্য, তো তখন দেখবে যে টিচার তোমাদেরকে এক লাইনে দাঁড় করে দিয়েছে পরপর। একজনকে বললো তুই ইটটা তোল, এরকম তুতকারি করেই বলে, তাই তো? তুই ইটটা তোল, ওকে দে, আবার ওকে বলছে তুই ওকে দে, মানে তোমাদেরকে পরপর লাইন করে দিয়েছে। তোমাদের পজিশন চেঞ্জ হলো না, কি হলো কি, ইটটা একটা হাত থেকে আর একটা হাতে চলে গেল, তাই তো? তো এখানে কি হয়ে যাচ্ছে, ওটাই তরঙ্গ, যে যে কম্পনশীল বস্তু মাধ্যমের কণাগুলির অবস্থার পরিবর্তন করবে না কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে। বলছে যে জড় মাধ্যমের কণাগুলি সমষ্টিগতভাবে কম্পনের ফলে সৃষ্ট আন্দোলন, যা মাধ্যমের মধ্যে দিয়ে এগিয়ে চলে কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থানচ্যুতি ঘটে। এবার বলছে যে কম্পনশীল কণার পর্যায়কাল। বলছে কম্পনশীল কোনো কণায় একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে। যে এইমাত্র বললাম, হ্যাঁ, তাহলে পূর্ণ কম্পন হচ্ছে, মানে ওই পূর্ণ কম্পন হতে যেই সময়টা লাগে সেটাকেই বলা হচ্ছে পর্যায়কাল কোনো কম্পনশীল বস্তুর। বলছে কম্পনশীল কণার কম্পাঙ্ক। বলছে কম্পনশীল কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন সম্পন্ন করে, মানে 1 সেকেন্ডে যতবার ভাইব্রেট হচ্ছে বা পূর্ণ দোলন সম্পন্ন করছে তাকেই আমরা কি বলছি, কম্পাঙ্ক, মানে কোনো কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক। বোঝা গেল না? বোঝা গেল না? এবারে হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। একটা কি বলছে, আমি এরকম স্প্রিং নিয়েছি, যে দেখবে তোমাদের প্লেনের শিশেতে পিন রয়েছে, মানে এরকম হচ্ছে স্প্রিং রয়েছে, বা এরকম লম্বা কোনো স্প্রিং নিয়েছো,
তার নিচে কি বলেছে, একটা ভার নেওয়া হয়েছে। এবার এই ভারটাকে তুমি এরকম ভাবে ছেড়ে দিলে, ওপর থেকে নিচে ছেড়ে দিলে, দেখছো বারবার ওপর উঠছে নামছে উঠছে নামছে। তো স্প্রিং এর মধ্যেও তখন কি হচ্ছে, একবার সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে প্রসারণ হচ্ছে। তো এইটাকে বলা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই ডেফিনেশন পরীক্ষায় আসে, বলছে জড় মাধ্যমে কম্পনশীল কণাগুলির গতির সমান্তরালে তরঙ্গ গতিশীল হলে তখন অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। মানে কম্পনশীল কণাগুলির গতি সমান্তরালে হলে, মানে সমান্তরালেই হচ্ছে, দেখো এটাই হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। বুঝতে পারলে? তারপর বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উৎপত্তি, বলছে একটি লম্বা স্প্রিংকে একটি হুকের সাহায্যে ঝুলিয়ে দিয়ে স্প্রিং এর নিচে একটি ছোট ভার আটকে দেওয়া হলো। ওই ভারটি ওপরের স্প্রিং এর দৈর্ঘ্য বরাবর ওপরের দিকে একটি পর্যায়বৃত্ত বল প্রয়োগ করা হলে দেখা যাবে স্প্রিংটির মধ্যে দিয়ে নিচে থেকে উপরের দিকে সংকোচন প্রসারণের মাধ্যমে একটি তরঙ্গ চলেছে। এই তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। মানে এখানে ঘনীভবন আর তনীভবন করছে, মানে বারবার ওপর নিচে নাড়ছে। যখন সমান্তরালে হবে, মানে গতির সমান্তরালে হবে, মানে কার সঙ্গে, যে জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলি গতি সমান্তরাল হবে, তখন সেটা অনুদৈর্ঘ্য। আর যদি লম্বভাবে ঘটে, মানে এরকম ভাবে ঘটছে সাম্য অবস্থার সঙ্গে লম্ব অবস্থা, তখন সেইটা হয়ে যাচ্ছে তোমার তির্যক তরঙ্গ। বুঝতে পারলে? এটা লম্বভাবে ঘটছে, এটা উল্টো দিকে। বলছে জড় মাধ্যমের কম্পনশীল কণাগুলি গতি সমকোণে তরঙ্গ গতিশীল হলে সেই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যখন গতির সঙ্গে মানে সমান্তরালে ঘটবে, মানে ভাইব্রেশনটা তোমার কি হবে, সমান্তরালে হবে, তখন সেটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য। মানে মাধ্যমের কণাগুলি গতির সমান্তরালে ঘটলে সেটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর যদি মাধ্যমের কণাগুলি লম্বভাবে ঘটে, তখন সেটা হবে তোমার তির্যক তরঙ্গ। এই যে বলছে গতির সমকোণে, মানে লম্বভাবে ঘটলে গতিশীল হলে তখন সেটা তির্যক তরঙ্গ। মানে হচ্ছে তুমি একটা দড়ি নিলে, লম্বা দড়ি, মোটা দড়ি বা রশি নিলে, একটা প্রান্ত বেঁধে তুমি এরকম ভাবে নাড়িয়ে দিলে, দেখবে একটা ঢেউ চলে গেল। তো এরকম করে নাড়ালে দড়িটা ধরে কি হবে, এরকম ঢেউ, ঠিক এরকম ভাবে ঢেউ হতে থাকে। এটাই কি হচ্ছে, লম্বভাবে হচ্ছে। আর হ্যাঁ, না জিমেতেও দেখতে পাবে এরকম দড়ি দিয়ে টানছো বারবার। তো এইটাকেই কি বলছে, যে মানে সমকোণে ঘটছে, এটাকে আমরা বলছি তির্যক তরঙ্গ। বোঝা গেল? তো এটাও মানে দুটো এটা এখানে কি পড়বে, তির্যক তরঙ্গ কাকে বলে, অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লেখো। নোটের মধ্যে ভালো করে লিখে দেওয়া আছে, তুমি পড়লেই বুঝতে পারো। বোঝা গেল? এরপরে কি বলছে, যে তরঙ্গ মানে শব্দ তরঙ্গ, একটা বলছে স্থিতিস্থাপক তরঙ্গ। মানে দেখবে এই স্থিতিস্থাপক কথাটা একদম প্রথমেই লিখেছিলাম, শব্দ কি জায়গাতে কেন বলেছিলাম, বলছে স্থিতিস্থাপক তরঙ্গ বিস্তার লাভের জন্য যেমন জড় মাধ্যমের প্রয়োজন, তেমন শব্দ তরঙ্গ বিস্তার লাভের জন্য তেমনই জড় মাধ্যমের প্রয়োজন। মানে যে এইমাত্র যে তরঙ্গটা হলে কি দেখতে পেলে, দড়িটাকে এরকম ভাবে টানলে, স্প্রিং দিয়ে ঝুলি দিলে, মানে কোন একটা মাধ্যম প্রয়োজন হচ্ছে, তবেই সমান্তরাল আর লম্বভাবে গতিশীল হচ্ছে, মানে কম্পনটা ভাইব্রেট করছে সমান্তরাল ভাবে বা তোমার লম্বভাবে। তাহলে একটা মাধ্যমের প্রয়োজন, মানে স্থিতিস্থাপক তরঙ্গ বিস্তার লাভের জন্য যেমন জড় মাধ্যমের প্রয়োজন, শব্দ তরঙ্গ বিস্তার লাভের জন্য তেমনি জড় মাধ্যমের প্রয়োজন। এই ঘটনায় প্রমাণ করে যে শব্দ তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গ। এটা পরীক্ষায় আসে। শব্দ কি, শব্দ তরঙ্গকে স্থিতিস্থাপক তরঙ্গ কেন বলে, তখন তোমাকে এই লাইনটাই লিখতে হবে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দ এক প্রকার শক্তি। বলছে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, শূন্য মাধ্যম দিয়ে শব্দ চলাচল করতে পারে না, এবং শব্দ বিস্তারের সময় মাধ্যমে সঞ্চ্যুতি ঘটে না। বোঝা গেল? এটা গেল শব্দ তরঙ্গের ব্যাপার। এবার বলছি যে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও যে শব্দ তরঙ্গ ধর্ম। মানে আমি যে শব্দ তরঙ্গ বলছি, একটা যুক্তি দিয়ে বোঝাতে বলছি। কি বলছে, যে তরঙ্গ সৃষ্টির জন্য যেমন বস্তুর কম্পনের প্রয়োজন, তেমন শব্দ সৃষ্টির জন্য বস্তুর কম্পনের প্রয়োজন। মানে তরঙ্গ সৃষ্টি করলে কম্পন হতে হবে, যেমন ঢিলটা ছুঁড়লে, তবেই না ওখানে জলের মাঝখানে যে জলগুলো কণাগুলো ছিল সেখানে কম্পন তৈরি হলো বা আন্দোলন হলো। তো হ্যাঁ, বলছে তরঙ্গ সৃষ্টির জন্য যেমন বস্তুর কম্পনের প্রয়োজন, তেমন শব্দ সৃষ্টির জন্য বস্তুর কম্পনের প্রয়োজন। তরঙ্গ বিস্তারের জন্য যেমন মাধ্যমের প্রয়োজন, শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। তরঙ্গ বিস্তারের জন্য বিস্তারের সময় মাধ্যমের চ্যুতি, মানে এক স্থানের কোনো মানে অণুগুলোর কোনো
পরিবর্তন ঘটে না, স্থানচ্যুতি ঘটে না, তেমন শব্দ বিস্তারের ক্ষেত্রে মাধ্যমে স্থানচ্যুতি হয় না। তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার হয় এবং শব্দেরও সেম ঘটনা ঘটে। তরঙ্গ যেমন বেগ আছে, শব্দেরও বেগ আছে, তাই শব্দ তরঙ্গ ধরবে। মানে তরঙ্গের কতগুলো এক্সাম্পল যেগুলো মানে মানে বৈশিষ্ট্য শব্দের সঙ্গে ম্যাচ হচ্ছে, তাই শব্দকে তরঙ্গ বলা হচ্ছে। তখন তুমি যদি এই 4টে পয়েন্ট বা 2টো পয়েন্ট দিয়েও এক্সপ্লেন করতে পারো। বোঝা গেল? এটাও পরীক্ষায় আসে। এরপরে শব্দ তরঙ্গ আর আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য বলছে। শব্দ তরঙ্গ হলো স্থিতিস্থাপক তরঙ্গ, অর্থাৎ শব্দ তরঙ্গ বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। শূন্য মানে শূন্য স্থানের মধ্যে দিয়ে শব্দ তরঙ্গ বিস্তার করতে পারে না। আবার আলোক তরঙ্গ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হচ্ছিল কি স্থিতিস্থাপক তরঙ্গ শব্দ, আর আলোক তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ আলোক তরঙ্গ শূন্য মাধ্যম দিয়ে যেতে পারে। এইমাত্র আমরা কি বললাম, সূর্য থেকে পৃথিবীর মধ্যে কি থাকে, শূন্যস্থান থাকে, তাই শব্দ আসে না, কিন্তু আলো তো আসে, তাই আলো আমরা কি বলছি কি শূন্য মাধ্যমে যেতে পারে। মানে শুদ্ধ মানে আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। তো বলছে যে সেই জন্যই বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, এখানে মাধ্যমের প্রয়োজন। শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, আলোক তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। মানে শব্দ তোমার এরকম ভাবে যেতে পারবে, মানে তোমার সমান্তরালে হবে, মানে এরকম আসবে, কিন্তু এইটা এরকম লম্বভাবে থাকবে, ওয়েভ আকারে থাকবে। বলছে শব্দ তরঙ্গ আলোক তরঙ্গের তুলনায় বেশি শ্রুতিগোচর। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 সেন্টিমিটার থেকে 15 মিটার পর্যন্ত হয়। এর হচ্ছে তোমার 4000 মানে 4 × 10⁻⁵ সেন্টিমিটার থেকে 8 × 10⁻⁵ সেন্টিমিটার পর্যন্ত হয় তরঙ্গে। মানে এর হচ্ছে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আলোর তুলনায় শব্দের বেশি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য শব্দের তুলনায় কম। শব্দের গতিবেগ আলোর গতিবেগের অনেক কম, কিন্তু আলোর গতিবেগ শব্দের গতিবেগ থেকে অনেক বেশি। মানে শব্দের গতিবেগ হচ্ছে 348 মিটার পার সেকেন্ড, আর সেখানে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁻⁻ মিটার পার সেকেন্ড। মানে শব্দের গতিবেগ হচ্ছে 348, মানে শব্দের গতিবেগ যদি বলে তোমাকে কি বলবে, শব্দের গতিবেগ 348 মিটার পার সেকেন্ড, আর আলোর গতিবেগ হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তো দুটো কার শব্দটা বেশি হচ্ছে, আলোর হচ্ছে তোমার গতিবেগটা বেশি হচ্ছে, আর শব্দের গতিবেগটা কম হচ্ছে। সেই কারণে দেখবে বর্ষাকালে বাজ পড়লে দেখবে যে লাইটটা আগে চলে এলো, তারপর বাজের সাউন্ডটা পরে আসছে। মানে এর কারণই হচ্ছে আলোর গতিবেগ। মানে ধরো বাজ পড়ার টাইমে কি হয় কি, আলোর গতিবেগটা বেশি, সেই জন্য আলোটা আগে চলে আসছে, শব্দের গতিবেগটা কম, তাই শব্দটা পরে আসছে। কি বলবে যে শব্দের গতিবেগ হচ্ছে 348 মিটার পার সেকেন্ড, আর আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো সেই কারণে বাজ পড়লে আগে আলোটা আসে, শব্দটা পরে আসে। তার কারণ কি, আলোর গতিবেগ বেশি, শব্দের গতিবেগ কম। তরঙ্গের বিস্তার যেটা বলছে কোনো জড় মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ সঞ্চালিত হয়, তখন মাধ্যমে কম্পনশীল কোন কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে তরঙ্গের বিস্তার বলে। মানে সর্বোচ্চ সরণ মানে কত দূর যাচ্ছে, যে আমি যদি এখানে ছবিটা ড্র করে দেখাই, ধরো এইটা এই যাচ্ছে আর এত দূরে যাচ্ছে, ধরো কণাটা এখানে আছে, এই যে সর্বোচ্চ বিস্তারটা বা এই যে সর্বোচ্চ বিস্তারটা হচ্ছে, মানে কোন জড় মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ সঞ্চালিত হয়, তখন মাধ্যমে কম্পনশীল কোন কণার সাম্য অবস্থা থেকে, সাম্য অবস্থা মানে মাঝখানে, তো সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণকে তরঙ্গের বিস্তার বলা হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্য কি, যেটাকে ল্যামডা দিয়ে ডিনোট করে। অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্য হবে যদি এইটা এইভাবে যায়, এইটা হচ্ছে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা তোমার পৃষ্ঠ হবে আর একটা ট্রাফ হবে। তো তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তরঙ্গের আগে ওইটা ছিল কম্পনশীল বস্তুর উপর, কিন্তু এখানে যেটা বলছি যেটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, সেইটা আমরা এখানে ডিসকাস করছি। এইটা যদি কমপ্লিট হয় তবেই সেইটা একটা ল্যামডা হচ্ছে। তার মানে কি বলছে, তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কোনো একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয়, সেই সময়েই তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে যতটা দূরত্ব অগ্রসর হয় তাকে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বলা হয়। মানে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। কি বলছে যে এইটা একটা পূর্ণ কম্পন,
এই পূর্ণ কম্পনটা হতে যতটা দূরত্ব যাচ্ছে সেই দূরত্বটাকে আমরা কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। মানে এই যে তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কোনো কোণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময় তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যতটা দূরত্ব অগ্রসর হয়। তার মানে তুমি পরীক্ষার খাতাতে কি লিখবে, যে তরঙ্গ দৈর্ঘ্য সঞ্চালনের সময়, মানে সঞ্চালন মানে বিস্তারের সময়, মানে তরঙ্গ যেটা বিস্তার এগিয়ে যাচ্ছে সময় একবার পূর্ণ কম্পন হতে যেই দূরত্বটা যাচ্ছে, মানে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করলে, মানে আগের দিনে কি বলেছিলাম যে একটা ঘনীভবন আর একটা তনীভবন যদি কমপ্লিট হয় তবেই সেই শব্দটা কি হয়ে যাচ্ছে, পূর্ণ। যেমন এখানে পিকচারেতে আগের দিনে বলেছিলাম না যে ঘনীভবন আর তনীভবনের কথাটা বলেছিলাম, যে একবার এখানটা যেইটাতে বলেছিলাম যে এখানে ঘনীভবন কি ছিল, যে তোমার যখন তুমি প্রেসার দিচ্ছ কি হয়ে যাচ্ছে, এই মাধ্যমটা কি হয়ে যাচ্ছে, এরকম কম্প্রেস হয়ে যাচ্ছে। এই ঘনীভবন আর তনীভবন একবার পূর্ণ হলে তবেই সেটা পূর্ণ কম্পন হচ্ছিল, সেটাই বলেছিলাম। এই যে এখানে বলছে সূর্যলাকার কম্পন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ এইভাবে ঘনীভবন আর তনীভবন সৃষ্টি হয়, শব্দের বায়ুর মধ্যে সঞ্চালিত হয়ে শ্রোতার কানে পৌঁছায়। মানে পূর্ণ কম্পন কখন বলা হবে, তখন তার মধ্যে ঘনীভবন হবে আর তনীভবন হবে, তো তবে সেইটা হবে পূর্ণ কম্পন। তো এখানেও কি বলছে যে পূর্ণ কম্পন করতে যতটা দূরত্ব অগ্রসর হচ্ছে সেই দূরত্বকে আমরা কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্য। মানে তরঙ্গ সঞ্চালনের সময়, মানে তরঙ্গটা এক বিস্তার করতে মানে কোনো মাধ্যমের কি বলছে, যে ভালো করে দেখো এখানে, সঞ্চালনের সময় মাধ্যমের কোনো কোণা একবার পূর্ণ কম্পন করতে যে সময় নেই, মানে একবার পূর্ণ কম্পন করতে যে সময় নেই সেই সময়ে মাধ্যমের মধ্যে দিয়ে যে দূরত্ব বা বিস্তার লাভ করে, যে দূরত্বটা যায় সেই দূরত্বটাকেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তারপর কম্পাঙ্ক কি বলা হচ্ছে, এটাকে নিউ দিয়ে ডিনোট করা হয়। এখানে নিউ, এখানে এন দিয়ে বলছে, তুমি এন দিয়েই মনে রাখবে, নালে নিউ দিয়ে মনে রাখতে পারো, কিন্তু তোমাদের লোয়ার ক্লাসে নিউ দিয়ে বলবে না, এন দিয়েই বলবে। কম্পাঙ্ক যেটাকে বলা হচ্ছে, কম্পাঙ্ককে কি বলছে, যে তরঙ্গ সঞ্চালনকালে মাধ্যমের কোনো কোণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। যে তরঙ্গ সঞ্চালনকালে মাধ্যমের কোণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে সেই সংখ্যাকে কি বলা হচ্ছে, তাকে কি বলা হচ্ছে, কম্পাঙ্ক। তরঙ্গ বেগ কি বলছে, একক সময়ে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকে তরঙ্গ বেগ বলে। তার মানে কম্পাঙ্ক কি হলো, 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে তাকে কম্পাঙ্ক বলা হচ্ছে। আর তরঙ্গ বেগ কি বলছে, যে একক সময়ে যত দূরত্ব অগ্রসর হয়, মানে একক সময়ে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকে তরঙ্গ বেগ বলে। আর পর্যায়কাল কি বলে, যে তরঙ্গের গতি পথের ওপর মাধ্যমের কোনো কোণা যে সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে পর্যায়কাল বলা হয়। পর্যায়কাল হচ্ছে তোমার টি দিয়ে ডিনোট করা হয়। তার মানে এই এন এর সঙ্গে পর্যায়কালের সম্পর্ক হয় 1/t। মানে এখানে কি বলছে ভালো করে দেখো, বলছে তরঙ্গের গতিপথের ওপর মাধ্যমের কোনো কোণা একক সময়ে একটি পূর্ণ সম্পন্ন করে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। এবার এখানে একটা রিলেশন আসবে, যে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, যে তোমার আমি করে দিয়েছি, যে তরঙ্গ মানে সম্পর্কটা হচ্ছে এইটা, দেখো এইটা ভি ইকুয়ালস টু, ভি হচ্ছে কি তরঙ্গের বেগ, তাই তো, মানে তরঙ্গের বেগটাই হচ্ছে তোমার এখানে কি ভি, আর এনটা হচ্ছে তোমার কম্পাঙ্ক, আর ল্যামডাটা কি তরঙ্গ দৈর্ঘ্য। মানে এখানে ভিটা কি হচ্ছে তোমার তরঙ্গ বেগ, তাই তো, তরঙ্গের বেগ, আর এনটা এখানে হচ্ছে তোমার কম্পাঙ্ক। মানে এদের মধ্যে একটা এই রিলেশনটাকে বলছে প্রুভ করে দেখাও। আর ল্যামডা হচ্ছে তোমার তরঙ্গ বেগ, মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ল্যামডাটা, বলছে এই সম্পর্কটাকে প্রতিষ্ঠা করে দেখাও। তোমাকে এই স্টেটমেন্টটা এরকম লিখতে হবে, যে মাধ্যমের কোণা ভাইব্রেট করছে, একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময় তরঙ্গ ল্যামডা দূরত্ব অতিক্রম করে, মানে নোটের মধ্যে লেখা রয়েছে। তাহলে কোণাটি যে সময়ে n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়কে তরঙ্গের মাধ্যমে কি বলা হচ্ছে, যে আমি এখানে লিখবো, আমি লিখে দিচ্ছি, দেখো
মাধ্যমের কোনো কোণা, মানে তোমাকে এখানে লিখতে হবে মাধ্যমের কোনো কোণা 1 সেকেন্ডে, মানে এই লাইনটা লিখতে হবে যে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তো মানে ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে কণাটি যে সময়ে n বার মানে কম্পাঙ্ক n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়কে তরঙ্গের মানে n ল্যামডা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, n ল্যামডা দূরত্ব অতিক্রম করে, মানে একবার মানেটা বুঝবে। এখানে বলছে যে কণাটি যে সময়ে n বার পূর্ণ কম্পন সম্পন্ন করে সেই সময়ে তরঙ্গের মাধ্যমের মধ্য দিয়ে কত দূরত্ব যায়, মানে n সময়ে পূর্ণ কম্পন করছে তার দূরত্বটা দাঁড়াচ্ছে এইটা। ঠিক আছে, n ল্যামডাটা, তার মানে n বার আমি এখানে লিখবো n বার পূর্ণ কম্পন সম্পন্ন করতে কত সময় লাগছে। এই যা কিছু ঘটনা ঘটছে 1 সেকেন্ডে ঘটছে, তাই তো? 1 সেকেন্ডে পূর্ণ কম্পন যতবার কাঁপছে, মানে ধরি আমি এখানে n বার কাঁপছে, তাহলে n বার কাঁপলে কতটা দূরত্ব যাচ্ছে, এই দূরত্বটা যাচ্ছে। আমি যদি এইটা একটা ল্যামডা বলি, এটাকে আমরা কি বললাম, ল্যামডা বললাম, তাই তো? মানে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা যদি বলি, তার মানে এরকম যতবার করছে সেটা কত সময়, 1 সেকেন্ডে করছে, তার মানে সময় কত, 1 সেকেন্ড। তার মানে এটা আমরা এখানে কি লিখবো, যে n বার পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগে, সম্পূর্ণ করতে সময় লাগে লিখতে হবে, সম্পূর্ণ করতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে আমার এখানে কতবার হবে এরকম, ঘুরিয়ে যদি বলি, একবার পূর্ণ কম্পন করতে কত সময় নেবে, একবার পূর্ণ কম্পন করতে এই যে 1 সেকেন্ড সময়ে কত দূরত্ব যাচ্ছে, এইটা যাচ্ছে। তার মানে আমরা এখানে লিখবো এরপরের যেই লাইনটা, যে 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেটা কত, 1 সেকেন্ড সময়ে দূরত্ব কত হচ্ছে তোমার n ল্যামডা, তাই তো? তাহলে এটাই আমি যদি ঘুরিয়ে লিখি, তার মানে ওটাই কি হয়ে যাচ্ছে, তরঙ্গের বেগ। তার মানে আমি এর পরের লাইনে লিখবো v ইকুয়ালস টু n ল্যামডা। মানে এই প্রুফটা এমন কিছু নেই, খুবই ছোট, আমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, v ইকুয়ালস টু n ল্যামডা। এটাই পরবর্তীকালে পড়বে নিউ ইকুয়ালস টু c বাই ল্যামডা, মানে অ্যাকচুয়ালি নিউ দিয়ে তোমার কম্পাঙ্ককে ডিনোট করা, মানে এখন তোমার 9-এ n দিয়ে বলা হচ্ছে, এটাকে নিউ বলা হচ্ছে, অ্যাকচুয়ালি নিউ ইকুয়ালস টু হয়ে যাবে c বাই ল্যামডা। সিটাই হচ্ছে তোমার বেগ, তরঙ্গের বেগ, তখন c ইকুয়ালস টু লিখবে নিউ ল্যামডা। এই নিউ ল্যামডাটাই আমরা এখানে n ল্যামডা লিখেছি, এটা তোমাদের বইয়ের ফরম্যাটে এখন নেই, এটা হায়ার ক্লাসে গিয়েছি। এখানে কতগুলো অঙ্ক আছে, কি বলছে দেখো, কোন শব্দ তরঙ্গের পর্যায়কাল 0.05 সেকেন্ড হলে তরঙ্গের কম্পাঙ্ক কত হবে, মানে এনটা ক্যালকুলেট করতে হবে। যে আমরা কি জানি এখানে পর্যায়কাল, ভালো করে দেখো, পর্যায়কাল মানে কি হয়, পর্যায়কাল হচ্ছে তোমার টি দিয়ে ডিনোট করি, সেটা কত বলেছে 0.05 সেকেন্ড। এর যে ডেফিনেশন গুলো আছে, ডেফিনেশন গুলো ভালো করে পড়বে, তা না হলে কিন্তু পড়তে পারবে না। তার মানে পর্যায়কাল টি ইকুয়ালস টু 0.05 সেকেন্ড। আমাকে ক্যালকুলেট কি করতে হবে, এন ক্যালকুলেট করতে হবে, মানে কম্পাঙ্ক ক্যালকুলেট করতে হবে। কম্পাঙ্ক ক্যালকুলেট করতে হবে। আমরা টি এর সঙ্গে এন এর কি সম্পর্ক, টি এন ইকুয়ালস টু কি হয়ে যায় 1/t, এটাই মাত্র দেখলাম আমরা, টি ইকুয়ালস টু এন বাই টি হয়ে যায়। তার মানে আমরা এখানে এনটা ক্যালকুলেট করবো 1/0.05। তো এইটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াবে, এটা পার সেকেন্ড আসছে, ইউনিটটা পার সেকেন্ড হবে, তার মানে উপরে 100/5 পার সেকেন্ড। তার মানে পার সেকেন্ড মানে আমরা এটাকে কি বলি, হার্জ বলি, কম্পাঙ্কের ইউনিট কি হয়, হার্জ হয়। তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে 20 পার সেকেন্ড অর হার্জ। মানে বুঝতে পারলে, মানে ফর্মুলাটা কি এইটা, যে n ইকুয়ালস টু 1/t, মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে
যে তোমার কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল, এইটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা এইমাত্র পর্যায়কালের ডেফিনেশন বলার টাইমে বলেছিলাম, বুঝতে পারলে? 1 নম্বর কোশ্চেন, মানে ওখানে দেখবে নোটেতে কোশ্চেন নাম্বার 1 এটাই দেওয়া রয়েছে, শুধু কোশ্চেন নাম্বারটা দিয়ে লিখে রাখো। বোঝা গেল? এরপরের অঙ্কটা কি বলছে? 400 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরসলাকার বায়ুতে কম্পিত হয়ে 85 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ উৎপন্ন করছে। বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। আমাকে আগে দেখো ফিজিক্সের অঙ্কের নিয়মই কি, যা গিভেন দিয়ে আছে সেটা লিখবে, তারপর কোন ফর্মুলা ইউজ হবে সেটা লিখবে, তারপর ভ্যালু পুট করবে, ক্যালকুলেশন করবে, দেখবে অ্যান্সার এসে গেছে। তো আমার এখানে কি দেওয়া রয়েছে যে কম্পাঙ্ক বিশিষ্ট, তার মানে আমার এনটা বলে দিয়েছে, মানে কম্পাঙ্কটা বলে দিয়েছে। কম্পাঙ্কের ইউনিট কি? পার সেকেন্ড। ঠিক আছে, মানে তোমার এখানে 40 হার্জ বলছে, মানে তোমার এটাকে পার সেকেন্ড বলা হচ্ছে, সেকেন্ড ইনভার্স, বা বাংলাতে লিখলে এরকম পার সেকেন্ড। ঠিক আছে, পার সেকেন্ড। তো 400 এনটা বলে দিয়েছে, কম্পিত হয়ে 80 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে কত বলেছে? মানে তরঙ্গ দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে তোমার, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার ল্যামডা, ল্যামডাটা কত বলছে? 85 সেন্টিমিটার। ঠিক আছে, 85 সেন্টিমিটার। আমাকে ক্যালকুলেট করতে হবে কি? বায়ুতে শব্দের বেগ, মানে ভিটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, মানে কোনটা? শব্দের বেগ, শব্দের বেগ মানে ভিটা ক্যালকুলেট করতে পারি। বায়ুতে তোমার শব্দের বেগ মানে আমাকে এই ভিটা ক্যালকুলেট করতে হবে কত হয়। ঠিক আছে, বা ক্যাপিটাল ভি যেটা ছিল। তাহলে দেখো আমরা নর্মালি কি করব, কি ফর্মুলা কি জানি, বা এটাকে ক্যাপিটাল ভি দিয়েও বলতে পারো, কোনো প্রবলেম নেই এটা দিয়ে না বললে। আমরা কি জানি? ভি ইকুয়ালস টু এন লিখবে, আমরা জানি বলে, আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা। তার মানে এনটা এখানে হয়ে যাচ্ছে তোমার 400, ল্যামডাটা কত? 85। এবার দেখো আমরা যদি এখানে এর ইউনিট গুলো লিখি, এটা পার সেকেন্ড হচ্ছে, এটা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড হলে কি হয়ে যায়? সেটা বেগ হয়ে যায়, তো মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে আমার কি বলেছে? সবকটা সেকেন্ড, আর আমি সেন্টিমিটার বলেছে, সেন্টিমিটার পার সেকেন্ডই করবো, মিটারে যাব না। ঠিক আছে, কারণ আমি সেন্টিমিটার পার সেকেন্ডেও করতে পারি, আবার মিটার পার সেকেন্ডেও করতে পারি। যেহেতু এখানে এটা সেন্টিমিটারে দিয়েছে, তাই আমরা সেন্টিমিটার করবো। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? দেখো এখানে দুটো জিরো আছে, মানে 3টে জিরো হলো, 50টে 40, 400 আছে তো, তাহলে 50টে 40 আর 36 হচ্ছে, তার মানে কত হচ্ছে? 34 এত সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে মিটার পার সেকেন্ডে করলে তার মানে 340 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তার মানে আমাকে কিভাবে মনে রাখতে হলো? আমাকে ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এইটা মনে রাখলে কি হয়ে যাচ্ছে? ভিটা কি? গতিবেগ, মানে গতি, মানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? যে গতিবেগ ইকুয়ালস টু কম্পাঙ্ক, মানে সম্পর্কটা তো এইটাই হলো। হ্যাঁ, কম্পাঙ্ক, এটাই হচ্ছে তোমার তরঙ্গ, ল্যামডাটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। এইটা হচ্ছে মেন ফর্মুলা, যেটা একটু আগে ডেরিভেশন করে দেখালাম। ভি ইকুয়ালস টু এন ল্যামডা, ভিটাই হচ্ছে গতিবেগ। পরের অঙ্ক দেখো, বলছে 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, মানে কম্পাঙ্ক কত লিখে ফেলে এরকম ভাবে। কম্পাঙ্ক হচ্ছে তোমার এন হয়ে যাচ্ছে 200 হার্জ অর পার সেকেন্ড। ঠিক আছে, বলছে কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎস থেকে উৎপন্ন হয়ে 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কটি ঘনীভবনের সৃষ্টি হবে। মানে 1 কিলোমিটার পথ, মানে এখানে আমার কোনটা বলে দিয়েছে?
দূরত্বটা বলেছে, কিন্তু এখানে আমার দূরত্ব দিয়ে কোনো ফর্মুলা নেই, তাই তো? দূরত্ব কত হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব এখানে লিখবে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 1 কিলোমিটার। না, তরঙ্গ দৈর্ঘ্য কোথায় বলেছে, এটা 1000 মিটার, এটাকে কনভার্ট করে, এটা পরে কাজ আছে। বায়ুতে শব্দের বেগ, বায়ুতে লিখতে হবে এগুলো, শব্দের বেগ হচ্ছে যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি, সেটা 300 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমরা ফর্মুলাটা কি জানি, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে মানে আমার এখান থেকে ল্যামডাটা বেরোবে। এবার ল্যামডাটা বেরোলে তাহলে আমি এই দূরত্বটা দিয়ে কতবার ঘনীভবন হচ্ছে, মানে এইটা হচ্ছে তোমার তরঙ্গটা যাচ্ছে, বলছে ধরো এই পর্যন্ত এসেছে, এইটা হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে? এই 1 কিলোমিটারের মধ্যে কতবার পূর্ণ কম্পন হয়েছে, একবার পূর্ণ কম্পন মানে কি, সেটা ল্যামডা, এরকম কতবার হয়েছে সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, মানে ঘনীভবন তনীভবনের মাধ্যমে, ঠিক আছে? মানে যেইটা যতটা ল্যামডা হবে, তার মানে যদি এরকম কি হয়ে যাচ্ছিল, একটা ঘনীভবন তারপর হচ্ছে তোমার তনীভবন, এইটা ঘনীভবন আর তোমার এটা তনীভবন, তো দুটো একসাথে কমপ্লিট হলেই তখন সেটাকে কি বলছিলাম, পূর্ণ কম্পন, তাই তো? এইটা বলেছিলাম। তো আমি যদি এই দূরত্বটাই কি হয়ে যাচ্ছে তোমার ল্যামডা হচ্ছে, পূর্ণ কম্পন হলেই তবে কি হবে, হুম, না একই ব্যাপার, এরপরে তো ঘনীভবনই হবে এখানটায়, এর পরের দিকটা হবে ঘনীভবন, তারপরে তনীভবন। তুমি আবার যদি একটা ঘনীভবন আর প্রথমে যদি তনীভবন লেখো আর ঘনীভবন লেখো, তাহলেও সেটা পূর্ণ কম্পন। তো এইটা এই ঘনীভবন একবার কম্পন হওয়াটাকে কি বলা হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তার মানে আমাকে এখানে কি ক্যালকুলেট করতে হবে, আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তার মানে এক ল্যামডার অর্ধেকটাই হয়ে যাবে ঘনীভবন আর তনীভবন। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এইটা করতে করতে আসবে, মানে এইটাকে একবার মানে পার সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হবে সেটাই কম্পাঙ্ক, আর এই ঘনীভবন আর তনীভবনের দূরত্বটাই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলে? তার মানে আমি এখানে ল্যামডা ইকুয়ালস টু কি লিখবো, ভি বাই এন। তাহলে ভি বাই এন করলে ভিটা কত, এখানে আমার এখানে ভিটা কত 300 হচ্ছে তোমার 300ই হচ্ছে এটা 300 মিটার পার সেকেন্ড, আর এনটা কত হচ্ছে 200 সেকেন্ড পার সেকেন্ড, তার মানে না 200 পার সেকেন্ড, এনটা তো হচ্ছে তোমার 200 পার সেকেন্ড হচ্ছে, তার মানে সেকেন্ডটা উপরে যাচ্ছে, এটাও পার সেকেন্ড, তার মানে দুটোই পার সেকেন্ড কেটে যাচ্ছে, এখানে 0 0 কাটলে কত হচ্ছে তোমার 3/2 মিটার। বুঝতে পারলে না, বুঝতে পারলে না? এই শব্দের এই বেগটা না, এটা কিন্তু 33 হবে, হ্যাঁ মানে 330, তবে এটা হবে 330, তাহলে এটা এখানটা 0 থাকবে, এখানটা 0 থাকবে, মানে 30/20 মিটার, এটা হলো ল্যামডাটা। ভালো করে দেখো আমার কত কিলোমিটার পথ অতিক্রম করছে, 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, তাই তো? তার মানে 1000 মিটারে আমাকে এখানে এই ল্যামডাটা কত সেকেন্ডে ঘটছে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে কতবার কম্পন হচ্ছে ক্যালকুলেট করতে হবে। তার মানে আমাকে 1000 মিটারে দূরত্বে মোট তরঙ্গের সংখ্যা ক্যালকুলেট করতে হবে, কারণ যেটা বলছে যে এই 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কটি ঘনীভবন সৃষ্টি করবে, 1000 মিটারে তরঙ্গের সংখ্যা বা মোট তরঙ্গের সংখ্যা, মোট
তরঙ্গের সংখ্যা। তাহলে কি হবে, মানে এইটা কত যাচ্ছে, এইটা যাচ্ছে তোমার 1 সেকেন্ডে এত মিটার, তাই তো? মানে ল্যামডা মানে কি ছিল, ল্যামডা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশনটা কি ছিল, যে তরঙ্গর গতিপথের ওপর মাধ্যমের কোন কণার পূর্ণ কম্পন, মানে একবার পূর্ণ কম্পন হতে যত দূরত্ব যাচ্ছে সেটাই ল্যামডা। বা কম্পাঙ্ক ছিল কি, 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করছে, তাই তো? মানে সেটাই হচ্ছিল কম্পাঙ্ক। তো এখানে আমার কি দাঁড়াচ্ছে, যে 1000 বাই এটা হয়ে যাবে 33/20, তার মানে এখানে 1000 ইন্টু 33 ইন্টু 20, কারণ এটাকে ক্যালকুলেট করলে কত আসছে দেখো, 33 দিয়ে কাটবে এটা 6, মানে এটাকে অ্যাপ্রক্স ধরে দেওয়া হচ্ছে 606টি। বুঝতে পারলে না? বুঝতে পারলেন? মানে জাস্ট এখানে ক্যালকুলেশনটা যেটা বললাম। এবার বলছি একটি সুরসলাকার কম্পাঙ্ক, মানে কম্পাঙ্কটা এখানে বলে দিয়েছি। মানে কম্পাঙ্ক কত এখানে, কম্পাঙ্ক ইকুয়ালস টু n ইকুয়ালস টু তোমার 549 হার্জ। সুরসলাকারটি বলছে 200 বার কম্পিত হলো, মানে 200 কতবার কম্পিত হচ্ছে, 200 বার, মানে সংখ্যাটা তোমাকে এখানে বলে দিয়েছি যে সুরসলাকার কম্পাঙ্কটি কতবার কম্পিত হচ্ছে, তোমার 200 বার। 200 বার কম্পন কতবার, 200 বার উৎপন্ন শব্দ কত দূরে যাবে, মানে আমাকে এখানে কোনটা ক্যালকুলেট করতে হবে, যে দূরত্বটা ক্যালকুলেট করতে হবে, অতিক্রান্ত দূরত্ব। আগেরটা অতিক্রান্ত দূরত্ব ছিল, কতবার কাঁপছে সেটা ক্যালকুলেট হয়েছে, মানে কতবার ঘনীভবন হয়েছে। তো এখানে কি লিখবে, যে 200 বার যেটা কম্পিত হচ্ছে সেইটার প্রয়োজনীয় সময় ক্যালকুলেট করতে হবে। মানে আমি কম্পাঙ্ক ইকুয়ালস টু কি জানি, 1 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে, 1 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে, কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 সেকেন্ডে যতবার কম্পিত হচ্ছে, 1 সেকেন্ডে যতবার কম্পন হচ্ছে, 1 সেকেন্ডে এটা যতবার না বা কতবার যা খুশি লেখো, যতবার কম্পন হচ্ছে সেটাই কি তোমার কম্পাঙ্ক, তাই তো? এবার আমি বলছি 1 সেকেন্ডে তোমার কম্পন হচ্ছে তোমার এইটা, 1 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে সেটাই হচ্ছে কম্পাঙ্ক n। মানে এই যে সুরসলাকারে কম্পাঙ্ক এত হার্জ বলছি, এটা ক সেকেন্ডে হচ্ছে, 1 সেকেন্ডে কবার কম্পন হচ্ছে, তাহলে 200 বার কম্পনের জন্য প্রয়োজনীয় সময় কত হবে। তার মানে আমি লিখবো, এটা লিখতে হবে যে, মানে অ্যাকচুয়ালি আমি এখানে আগে রাফে বলছি 549 নেওয়া হচ্ছে তোমার এতবার কম্পন হচ্ছে, 549 বার কম্পন হচ্ছে কত সেকেন্ডে, হ্যাঁ এটা হচ্ছে তোমার 1 সেকেন্ডে হচ্ছে। তাহলে এখানে কতবার কম্পন বলেছে, 200 বার। তাহলে 200 বার কম্পনের জন্য কত সময় নেবে, তার মানে 1/549 ইন্টু 200, তার মানে 200/249, এইটা ক্যালকুলেট করে যেটা আসবে। এখন ক্যালকুলেট করার দরকার নাই, তাহলে তুমি কি লিখবে, এইটা হচ্ছে মেন ফাংশন, ঠিক আছে? মানে 1 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে, 539 বার। যেটা আমি বলছিলাম 1 সেকেন্ডে যতবার কম্পন হয় সেটাই কম্পাঙ্ক। তার মানে যদি এখানে কম্পাঙ্ক বলেছে 549 পার সেকেন্ড, তার মানে সেইটাই কি 1 সেকেন্ডে 549 বার কম্পন হচ্ছে, মানে কম্পিত হচ্ছে। তো সেই জন্যই লিখেছি যে 549 বার কম্পন হয় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 200 বার কম্পন হতে কত সময় নেবে, তাহলে এখানে লিখবে 200 বার কম্পিত হতে সময়, মানে কম্পনের প্রয়োজনীয় সময়, কম্পনে প্রয়োজনীয় সময় কত সময় নিচ্ছে, তার মানে 200/549
49 সেকেন্ড। ঠিক আছে, বাংলায় এটা লিখে দাও, সেকেন্ড, এত সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে আমার এখানে আর কি বলে দিয়েছে, কি ক্যালকুলেট করতে হবে, উৎপন্ন শব্দ কত দূরে যাবে। বলছে একটা কোনো কম্পিত বস্তুর কম্পাঙ্ক হচ্ছে তোমার 549 হার্জ, সেইটা সূর্যালোকটি 200 বার কম্পিত হচ্ছে, 200 বার কম্পিত হতে সময় নিচ্ছে এত সেকেন্ড, তাহলে সেটা কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি কি জানি বায়ুতে শব্দের বেগ কত, বায়ুতে শব্দের বেগ এখানে বলে দিয়েছে 360, তুমি সেটাই লিখবে। তার মানে বায়ুতে শব্দের বেগ, শব্দের বেগ v ইকুয়ালস টু বলছে তোমার 360 মিটার পার সেকেন্ড। এবার ইউনিটটার দিকে দেখো, 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে এত সেকেন্ডে কত মিটার যাবে। আমি ইউনিটারি মেথড মানে ঐকিক নিয়মে যদি লিখি, 1 সেকেন্ডে কত মিটার, 1 সেকেন্ডে যায় বা 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে, মানে এই বায়ুতে শব্দের বেগ এতে বলছি 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে তোমার, দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে কত মিটার, 360 মিটার। বুঝতে পারলে না, বুঝতে পারলে না এই লাইনটা, মানে 360 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে 360 মিটার যাচ্ছে। তার মানে আমার এখানে কত 200 বার কম্পনের সময় কত লিখে নিচে, তার মানে 549 সেকেন্ড দূরত্ব অতিক্রম করে 360 বাই 1, মানে ইন্টু হয়ে যাবে এটার সঙ্গে, তাই তো, 360 বাই, মানে এটা ইন্টু হবে তো, ইন্টু তোমার 200 বাই 549, তার মানে এটাকে ক্যালকুলেট করো কত হয় দেখো, 549 কত হবে এটা ক্যালকুলেট করলে, আমি এখানে ক্যালকুলেটরে করে নিচ্ছি, ঠিক আছে, তাতে 360 তোমরা এমনি বাড়িতে করে দেখবে, ইন্টু 200 ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই 549, মানে 131, মানে 131, এটা ক্যালকুলেট করলে হবে 131.15 মিটার। মানে অঙ্কটা বুঝতে পারলে না, বুঝতে পারলে না, অঙ্কটা ধরো খুবই ভালো অঙ্ক, মানে এরকম ধরনের অঙ্ক পরীক্ষার আসার চান্স বেশি। বায়ুতে শব্দের বেগ কত বলেছে, এখানে লিখে ভালো, বায়ুতে শব্দের বেগ, শুধু ফর্মুলা বসিয়ে অ্যান্সার মিলালে হবে না, মানে নাম্বার দেবে না। ভি ইকুয়ালস টু হচ্ছে তোমার 300 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে, 300 মিটার। আর কম্পাঙ্ক যেটা বলেছে, কম্পাঙ্ক হচ্ছে তোমার, কম্পাঙ্ক n ইকুয়ালস টু বলেছে 600 হার্জ, মানে এটাকে আমরা লিখছি পার সেকেন্ড। বলছে সূর্যালোকটি কতবার 100টি পূর্ণ কম্পন করছে, কতটি পূর্ণ কম্পন, কত পূর্ণ কম্পন হচ্ছে তোমার 100টি, এবার কত দূরত্ব যাবে, তাই তো, সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা কিভাবে ক্যালকুলেট করব, যে যেহেতু বায়ুতে শব্দের বেগ বলে দিয়েছে, আমাকে এখানে ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্যটা ক্যালকুলেট করতে হবে, তাই তো, কারণ হচ্ছে তোমার সূর্যালোকটির একটি কম্পন মানে কি হয়ে যাবে 1 বাই, যেই ল্যামডাটা বেরোবে, মানে সূর্যালোকের একটা কম্পন মানে কি এইটা, তার মানে এইটাই হচ্ছে তোমার ল্যামডা। তার মানে আমি যদি ল্যামডা ক্যালকুলেট করি, আমরা ফর্মুলা কি জানি, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হচ্ছে ভি বাই এন। ঠিক যেরকম ভাবে বলছি এরপরে ভ্যালু পুট করবে, মানে যেইটাকে ক্যালকুলেট করতে হবে সেইটাকে একটা সাইডে নিয়ে আসবে, নিয়ে এসে ভ্যালু পুট করবে। তার মানে ভিটা হচ্ছে এখানে 300 আর এনটা হচ্ছে তোমার 600, তার মানে 1/2 মিটার, কারণ হচ্ছে ল্যামডার ইউনিট কি হবে, দৈর্ঘ্যের ইউনিট মিটার। তার মানে আমি লিখবো কি, একটি কম্পন হতে, একটি কম্পন
শব্দ শোনা যায়, মানে কত দূরত্ব যায় একটি কম্পন 1/2, তাহলে এখানে কতবার পূর্ণ কম্পন হচ্ছে 100 বার, মানে 100টি, তাহলে 100টি হতে কত হবে, কিভাবে হবে, মানে 50 মিটার হবে। মানে তাহলে আমি এখানে লেখাটা লিখবো, একটি পূর্ণ কম্পন মানে কি হয়ে যাচ্ছে তোমার 1/2 মিটার, কম্পনে শব্দ দূরত্ব অতিক্রম করে, শব্দ দূরত্ব অতিক্রম করে 1/2 মিটার। তাহলে 100টি পূর্ণ কম্পন শব্দ কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে 1/2 × 100 মানে 50 মিটার। আমি এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, নেক্সট দিনে করতে দেবো কিন্তু বলে দিচ্ছি। তার মানে এখানে কি দেওয়া রয়েছে দেখ, মানে 664 কম্পাঙ্ক বিশিষ্ট, মানে কম্পাঙ্কটা এখানে কত, কম্পাঙ্ক n হচ্ছে 664 হার্জ। কতবার পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন এখানে বলেছে তোমার, পূর্ণ কম্পন হচ্ছে তোমার 50টি। ওকে, শব্দের বেগ কত বলেছে, শব্দের বেগ কত বেরিয়েছে 25 বেরিয়েছে, তাহলে ঠিক আছে। গতিবেগ হচ্ছে তোমার 332 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা এখানে কি ক্যালকুলেট করব, আমরা কি জানি v = n ল্যামডা, আমাকে আগে ল্যামডাটা ক্যালকুলেট করতে হবে, মানে আগের অঙ্কটা বুঝিয়ে দিয়েছি v/n, ওই জন্যই তো আগে লিখে বললাম যে ভ্যালুটা পুট করতে, তুমি শুধু ভ্যালু পুট করতে যাবে ভুল হবে। এখানে গতিবেগ কত বলেছে, v = 332, আর এখানে হ্যাঁ, তার মানে এটা 1/2 হচ্ছে এত মিটার হলো। তার মানে আমি কি লিখবো, একবার পূর্ণ কম্পনে, হ্যাঁ একবার পূর্ণ কম্পনে শব্দের অতিক্রান্ত দূরত্ব, সেটাই ল্যামডা, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার 1/2 মিটার। তাহলে 50 বার পূর্ণ কম্পনের জন্য কত হবে, তার মানে 50 × 1/2, তার মানে 25 মিটার। এই তো হয়ে গেল। বুঝতে পারলে না, বুঝতে পারলে না?